ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট, এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। নমস্কার, আমি নারায়ণ আর আপনারা দেখছেন জিটিভি বাংলা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছেন। তার মধ্যে প্রথম বলতে হয় সিএ কার্যকারিতা শুরু হলো পশ্চিমবাংলায়। তারপর হচ্ছে যারা সিএ আওতায় আসবে না, অর্থাৎ অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীদের ডিলেট, ডিপোর্ট এবং বলে তো বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং পুশব্যাক করা হবে। পরিষ্কার বক্তব্য, পরিষ্কার ভাবে জানিয়ে দিল মাননীয় মুখ্যমন্ত্রী। আর ব্যাপার হচ্ছে সিএ, সিএ তে কারা কারা নাগরিকত্ব পাবে? যারা 2024 31 ডিসেম্বর অব্দি আসছে, 2024 31 ডিসেম্বর অব্দি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে হিন্দু, শিখ, ঈসাই, পার্সি, জৈন এবং বৌদ্ধ ধর্মের লোকেরা ভারতবর্ষে এসেছে তাদের নিজস্ব ধর্ম বাঁচাতে এবং মান সম্মান বাঁচাতে। যারা পশ্চিমবাংলায় এসেছে তারা শরণার্থী, আর এই শরণার্থীদের জন্য সিএএ কার্যকারিতা 2019 হলেও মানে এটা চালু হতে বেশ কিছুদিন সময় লেগেছে। তারপর ক্যান্ডিডেট চালু থাকলেও পশ্চিমবাংলায় এটাকে লাগু হতে দিচ্ছিল না এই তৃণমূল কংগ্রেসের কিছু অপদার্থদের জন্য। যাই হোক, এখন সেই সিএ কার্যকারিতা চালু হলো। যারা 2024 31 ডিসেম্বর অব্দি ভারতবর্ষের মাটিতে এসেছে, হিন্দু, শিখ, ঈসাই, বৌদ্ধ, পার্সি, জৈন, বৌদ্ধ, তাদের জন্য সিএ লাগু হলো। তারপর কথা হচ্ছে আরেকটা ডিসিশন নিয়েছে, এটাও ভারী গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীরা কোনোভাবেই কোন রকম আন্দোলন বা কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে তাদের ইউনিয়নে যুক্ত থাকতে পারবে, কিন্তু রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কোন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যে মানে কাজে ফাঁকি দেওয়া, নিজের কাজে ফাঁকি দেওয়া, কাজ বাদ দিয়ে ইউনিয়নবাজি বা মিটিং মিছিল করা, এটা সম্পূর্ণভাবে রোক লাগিয়ে দিল। এই আইন আগের থেকেই বলবৎ ছিল, তৃণমূল কংগ্রেস সেই আইনকে লাগু হতে দেয়নি, কারণ এদের কিছু পোশাক তৃণমূল কংগ্রেসই এই সরকারি কর্মচারী ছিল, তাদেরকে ব্যবহার করার জন্য। যাই হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আবার দিল্লি এসেছেন। আপনারা সবাই শুনেছেন হয়তো। দিল্লি কেন এসেছেন? কারণ যে ব্যাপক ভোটের মার্জিনে হারে পশ্চিমবাংলার মানুষ দু হাত ভরে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, তো সেহেতু পশ্চিমবাংলার মানুষের প্রত্যাশাও অনেক বড়। আর সেই প্রত্যাশা পূরণের জন্য ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস পূরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আজই দিল্লি এসেছেন। তো এই কি কি আলোচনা হতে পারে, একটা মোটামুটি আমাদের আইডিয়া যে
আর্থিক দিকটা আলোচনা হতে পারে, যে যে হারে আমাদের পশ্চিমবাংলাটা আর্থিক ক্রাইসিসের উপর দিয়ে চলছে, সেই আর্থিক ক্রাইসিসটা ঘোচানোর জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে এবং কেন্দ্রীয় সরকার কি ধরনের সহযোগিতা করতে পারে, সেই নিয়েই আলোচনা হবে। এটাই সবাই একটা পেটিশন লাগাচ্ছে, বা আমিও পেটিশন এটাই করছি। আশা করা যায় আর্থিক দিকটা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রীর আলোচনায় উঠে আসবে, এবং পশ্চিমবাংলার মানুষের যে একটা অভাব অভিযোগের মধ্যে দিয়ে চলছে সেই জায়গাটাও ঘুষবে, এবং কর্মসংস্থানের জন্য যে একটা আলোচনা করা একান্তই প্রয়োজন। কারণ পশ্চিমবাংলা এখন একটা আইনের শাসন চলছে, এখন যে কোনো শিল্পপতিরা ইনভেস্ট করতে সাহস পাবে। এতদিন তৃণমূল কংগ্রেসের যে অপশাসন আর সেন্ট্রিগের রাজ ছিল, সেই সেন্ট্রিগের রাজে শিল্পপতিরা কোনো সময় টাকা ইনভেস্ট করা বা একটা ব্যবসা ইনভেস্ট করার জন্য যে আর্থিক ইনভেস্ট করার হিম্মত করতে পারেনি। কারণ হচ্ছে সেন্ট্রিগেট রাজ একটা মানে ভয়াবহ রূপ নিয়েছিল। সেই সেন্ট্রিগেট রাজ এই 12 দিনের শাসনে ভেঙ্গে চুরমার। যে 15 বছরে অপশাসন তৈরি করেছিল, আজ দেখা যাচ্ছে 12 দিনে ভেঙ্গে চুরমার। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনে হাত খাড়া করে দিয়ে জাহাঙ্গীর খান বলছে, আমি এই ইলেকশনে নাই, আমি এই কন্টেস্ট থেকে নিজেকে উজ্জ্বল করে নিচ্ছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিজেকে এই নির্বাচন থেকে সরিয়ে নিয়েছে। এটা একটা লজ্জার। তৃণমূল কংগ্রেস 15টা বছর শাসন করেছে, যেখানে বিরোধীদের দাঁড়াতেই দিত না। বিরোধীরা চোখে চোখ রেখে মৃত্যুকে হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা করেছে। আপনাদের মনে থাকবে ফলতা বিধানসভায়, অর্থাৎ ডায়মন্ড হাওয়ার লোকসভা, এই 2024-এর লোকসভার সময় আমাদের জেপি নাড্ডা তখন প্রেসিডেন্ট, সর্বভারতীয় প্রেসিডেন্ট। জেপি নাড্ডার উপর যে মানে অমানবিক হামলা হয়েছিল এই জাহাঙ্গীর খানের নেতৃত্বে, সেই জাহাঙ্গীর খান আজকে হাত তুলে বলছে, আমি তৃণমূল কংগ্রেসের টিকিটে আর নেই, আমি এই কন্টেস্ট থেকে নিজেকে উজ্জ্বল করে নিচ্ছি। যাকে পশ্চিমবাংলার মানুষ একটা শান্তি নিঃশ্বাস ফেলছে। একটা কথা জিজ্ঞেস করতে যাবো, এখন তো পশ্চিমবঙ্গে সিএএ লাগু হলো, তো এই যে মমতা ব্যানার্জির লুঙ্গি বাহিনীগুলো ছিল, এই লুঙ্গি বাহিনীটাকে ধরে রাখতে পারবে মমতা ব্যানার্জি? লুঙ্গি বাহিনী অলরেডি, যে জাহাঙ্গীর খানের মতো লুঙ্গি বাহিনীর যে লিডার, সে সঙ্গে নেই। লুঙ্গি বাহিনী আর থাকছে না ওদের সঙ্গে। ওদের হাসছে, ওরা মনে মনে হাসছে হচ্ছে, এক হচ্ছে হুমায়ুন কবির, 2 নম্বর নওশাদ সিদ্দিকী, আর বামপন্থীরা যে তুই লাফালাফি করো, ডাল গলছে না, এদের ডাল গলবে না। এরা ভাবছে যে এই লুঙ্গি বাহিনীর পাশে গিয়ে দাঁড়ালেই বোধহয় আমাদেরকে ভোট দেবে। না, দিবে না। আরবান নকশালদের সারা ভারতবর্ষ রিজেক্ট করেছে, পশ্চিমবাংলার লুঙ্গি বাহিনীরাও রিজেক্ট করবে। আমার মনে হয় দিবে কোথা থেকে? এদেরকে তো অলরেডি সিএ যখন লাগু হচ্ছে, ডিলেট কথাটাও বলছে, যদি সরকারি নথিতে নাম থাকে ওখান থেকে ডিলেট অব্দি হবে। তা তো আমার মনে হচ্ছে যে 15% লুঙ্গি বাহিনী, মানে 15% মতো ডিপোর্ট হবে। 15% না হলেও 10% হওয়ার কথা। কারণ পশ্চিমবাংলায় বেশিরভাগই রোহিঙ্গিয়া আর হচ্ছে তোর বাংলাদেশি, 10 থেকে 15% আছে এই বর্ডার এলাকাটা, যেগুলো এলাকায় মোটামুটি
তৃণমূল কংগ্রেসের একটা রমরমা এখনো আছে বর্ডার এলাকাটা, যেমন সিতাই কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে, ওদিকে ইসলামপুরটা আছে, এগুলো আর কি বর্ডার এলাকাগুলো, এদিকে মুর্শিদাবাদের কিছুটা বর্ডার এলাকা। আমি এই ভিডিওতে একটা কথা বলতে যাব, শুভেন্দু অধিকারী আমাদের সিএম, উনি বলছে জেল থেকে কথা বলতে, সিএম সিএম উনি বলছে জেল থেকে কোনো আসামি কথা বলতে পারবে না। তবে আমার কাছে একদম খাস ইনপুট আছে, জেল থেকে এখনো আসামি কথা বলছে। আমি ইনপুট দিতে পারি, দেখতে হবে, এটা কারামন্ত্রীকে দেখতে হবে, কিন্তু কোন জেলে বসে আছে সেটা আমি জানি না, কিন্তু ও জেল থেকে কথা বলছে। ওনার যে এখানে জেল থেকে বসে ঠিকাদারি চালাচ্ছে, মানে কন্ট্রাক্টই চালাচ্ছে, অলরেডি ওনাদের সঙ্গে কথা বলছে। সেটা কারামন্ত্রীকে দেখতে হবে, যে কারামন্ত্রীর দায়িত্বে আছে তাকেই দেখতে হবে, এটা দেখা উচিত বলে মনে হয় আমার। তবে আরেকটা জিনিস বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে 15 বছরের যে একটা একদম বুথ স্তর থেকে একদম অভিষেক ব্যানার্জি অব্দি যে একটা গুন্ডা রাজ কায়েম করেছিল, যে একটা মানে তোলাবাজ রাজ কায়েম করেছিল, সে তোলাবাজ রাজ আজকে 12 দিনের মধ্যে ভেঙ্গে তছনছ। এটা একটা দেখার মতো বিষয়। যেরকম ভাবে উত্তরপ্রদেশের বড় বড় মাফিয়া বোলডোজ হয়ে গেছে, আর এটা শুরুয়াত পশ্চিমবাংলায়। আর একদিকে দেখো, ওদিকে পিওকে, শুনেছো পিওকেতে যে আরে যে আমাদের হিন্দুদেরকে, যে হিন্দু কি না মুসলমান কাপড় খুলে খুলে দেখেছে, গুলি করলো হিন্দু লোকগুলোকে। ওটা কোন জায়গাটা যেন, কাশ্মীরের পেহেলগাঁও, হ্যাঁ পেহেলগাঁওয়ের যে মাস্টার মাইন্ড, পেহেলগাঁওয়ের মাস্টার মাইন্ড এক অজ্ঞাত পরিচয় বন্দুকধারী মানে পিস্তলধারীর কাছে ঝাঁঝরা হয়ে গেছে। আজকের খবর, মানে অজ্ঞাত শোটারের কাছে ঝাঁঝরা, এটা একটা সুখবর। তারপর আরেকটা সুখবর হচ্ছে, ফলতায় আজকে নির্বাচন হলো, কোন তৃণমূলের কংগ্রেসের কোন চিহ্ন পাওয়া গেল না। এখানে আইএসএফ লড়াইটা করেছে, আইএসএফ ছিল মার্কেটে আর বিজেপি ছিল মার্কেটে, তৃণমূল কংগ্রেসকে দেখা পাওয়া যায়নি। চলো রেজাল্ট 24 তারিখে বেরোচ্ছে, তারপরেই দেখা যাবে তৃণমূল কংগ্রেস আগামী দিনে পশ্চিমবাংলার পলিটিক্সে থাকতে পারছে কি পারছে না। আরেকদিকে হচ্ছে ভাইপো বেরোতে পারছে না, ভাইপো বেরোলেই চোর চোর বলছে পাবলিক। মমতা ব্যানার্জি বেরোতে পারছে না বাড়ির থেকে, বেরোলেই চোর চোর বলছে। এবার কোনার চোর, যার কোনো বেরো পশ্চিমবাংলায় নেই, সে এমন হয়ে গেল। আমি অবাক, বেলেঘাটায় এরা কারা? সারা পশ্চিমবাংলায় তৃণমূল নিশ্চিহ্ন হয়ে গেল, আর বেলেঘাটায় কারা এরা? এই তৃণমূলের যে চোরটা কোনাল চোরকে বিধায়ক বানায় পাঠায় দিচ্ছে। অবাক কাণ্ড। পশ্চিমবাংলার মানুষ অবাক হয়ে বেলেঘাটার রেজাল্ট দেখলো, যে এরা কারা ভোট দিল। সেরকম ভাবে লুঙ্গি বাহিনী নিয়ে কেন, অর্থাৎ কিছু দালাল আছে, তার মানে চোরের সংখ্যাটা বেলেঘাটায় অনেক বেশি। এটাকে মানতেই হবে যে বেলেঘাটায় চোর বাটপার চিটারের সংখ্যাটা অন্যান্য বিধানসভার থেকে অনেক বেশি। যাই হোক,
আমি এটাই বলবো যে রাষ্ট্রবাদীরা আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করবেন, এবং কোথায় কি মানে অসুবিধা হচ্ছে, সাউন্ডের অসুবিধা বা কোনো লাইটের অসুবিধা, যে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ধরনের টপিকে আমাদের এই চ্যানেল ইমপ্রুভ হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।